গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের প্রথম ফিজিক্স ক্লাস স্টার্ট হবে। তো আমরা অনেক কিছু ডিসকাস করব। সবাই এক এক করে জয়েন হোক, দেন আমরা ডিসকাস করছি। ওকে, আমি ক্লাসে সবাই একটু ইন্টারাক্টিভ হওয়ার চেষ্টা করো। তার কারণ হচ্ছে, কারণ শুধুমাত্র যদি আমিই বলে যাই তাহলে হবে না, সাথে সাথে মানে নিজেদের দিক থেকেও কথা বলা দরকার। যা যা কোয়ারিজ, যা যা কিছু, সমস্ত কিছু আমরা ডিসকাস করব, ঠিক আছে? সো দ্য থিং ইজ, ওকে, সবার প্রথমে অ্যাকচুয়ালি পিএসসির লাস্ট পরীক্ষা তো 2015-16-তে হয়েছিল, তারপরে তো কোনো পরীক্ষা হয়নি। সুতরাং আমরা প্রথম যে এখন যে ক্লাসগুলো চলবে সেটা অ্যাকচুয়ালি ওই সিলেবাসের উপর বেস করেই চলবে, ঠিক আছে? এবার 9, 10, 11, 12-এর মোটামুটি সরি, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা যে সিলেবাস মোরওভার সেম। মোরওভার সেম বলতে ব্যাপারটা এই কারণেই সেম, তার কারণ 9, 10-এর ক্ষেত্রে লোকজন ফিজিক্স যেটা পড়বে, 11, 12-এর ক্ষেত্রে ফিজিক্সটা তো আর বদলে যাবে না, নিউটনস লই থাকবে। কিন্তু যে জিনিসটা হবে সেটা কি, কোনো যারা 9, 10-এ পড়বে তারা হয়তো একটু কম অ্যাডভান্স পড়বে, 11, 12 পড়ার সময় সেই জিনিসটা একটু বেশি অ্যাডভান্সে পড়তে হবে। এটাই হচ্ছে ডিফারেন্স, এর থেকে বেশি আর কিছু হবে না। সো সেই হিসাবে আমরা এগোবো আর কি। ওকে, আচ্ছা, সবার প্রথমে আমি একটু এক এক করে জয়েন হোক, সবাই এক এক করে জয়েন হোক, দেন আমি সিলেবাসটা নিয়ে ডিসকাস করছি। তো সবার প্রথমে আজকে আমরা সিলেবাস নিয়ে ডিসকাস করব, তার করেসপন্ডিং বই। বাট আরেকটা জিনিস, ক্লাস করার সময় এটা সবসময় মাথায় রাখতে হবে, ফিজিক্স ক্লাস করার সময়, অ্যাটলিস্ট ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স যাই বলি না কেন, সেই ক্লাস করার সময় সব থেকে বেশি দরকার হাতে একটা মানে সাদা একটা খাতা আর পেন নিয়ে বসতে। তার কারণ আমি এখানে ডিটেল ক্যালকুলেশন করাবো, ঠিক আছে? এবার কোশ্চেন মাথায় আসতেই পারে যে স্যার হঠাৎ আপনি ডিটেল ক্যালকুলেশন কেন করাবেন? তার কারণ ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করে হয় না, ঠিক আছে? হ্যাঁ, গুড আফটারনুন সুদীপ্তা। এই তো, আহ, তো মুখস্থ করে হয় না, সেখানে বুঝতে হবে। তার কারণ কোশ্চেন এত বছর পরে পরীক্ষা হচ্ছে, ইভেন বাকি যে কিছু বছর আগে যে পরীক্ষাগুলো হয়েছে, কেভিএস, এনভিএস, ইএমআরএস যেগুলো হয়েছে, সেখানে দেখা গেছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড রীতিমতো ভালো, যেখানে শুধু মুখস্থ আর ফর্মুলা মনে রেখে চলবে না। সেখানে আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট যদি আমরা বুঝি তাহলেই আস্তে আস্তে জিনিসগুলো ওখানে বসে করতে পারবো। সেই জন্য সবার প্রথমে যখনই ক্লাস করবি, যে ডেরিভেশনগুলো আমি এখানে করাবো, যে ফর্মুলাগুলো আমি এখানে লেখাবো, সেখানে যেন তোরা নিজেরা সেটা রাইট ডাউন করবি। মানে সবাই যেন রাইট ডাউন করা হয় সেই জিনিসটা। রাইট ডাউন করার পরে দেন আমরা করবো, ঠিক আছে? হ্যাঁ, গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে। আচ্ছা, আমি সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করে নেই, দেন আমরা আহ, সবার নাম, কে কোথায়, আগে সিলেবাসটা নিয়ে আমরা ডিসকাস করি, ঠিক আছে? সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাস। ওকে, আমি আমার কাছে রাখা আছে পিডিএফে, আমি সেখান থেকেই ডিসকাস করছি। আচ্ছা, এক্সামের ডেট আই হোপ তোরা সবাই জানিস, 14 সেপ্টেম্বর। তো উই হ্যাভ অ্যাপ্রক্সিমেট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে মোটামুটি উই হ্যাভ 7 মান্থস। তো 7 মান্থসে এই একটা সিলেবাস কিন্তু হিউজ। মনে হচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে, বাট দ্য সিলেবাস ইজ হিউজ। তো প্রথম থেকেই যদি আমরা 100% এফর্ট দিয়ে না পড়ি তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। আর এটা এমন নয় যে আমি আজকে মানে 2 দিন ক্লাস গ্যাপ দিয়ে রেখে দিলাম, তাহলে কিন্তু হবে না। যদি ক্লাস একবার গ্যাপ পড়তে শুরু করে তাহলে কিন্তু ওই বোঝার উপর বোঝা জমতেই থাকবে। আর এই জমতে থাকা একবার শুরু হলে ওটা আর কভার আপ হয় না, ঠিক আছে? সো আজকে সবার প্রথমে আমরা কি সিলেবাস নিয়ে ডিসকাস করব, ফিজিক্স। আবার এই সিলেবাসটা কিন্তু ফাইনালাইজ সিলেবাস নয়, আমি এই কারণেই বারবার করে বলে দিচ্ছি। তার কারণ এটা 2015-এর সিলেবাস অনুযায়ী শুরু করা হচ্ছে। দেখ, আলটিমেটলি যে সিলেবাস যেটা আছে, যদি সিলেবাস যতই চেঞ্জ হোক না কেন, এর থেকে খুব বেশি চেঞ্জ হওয়া পসিবল নয়, কারণ ফিজিক্সে আছেই এই জিনিসগুলো, ঠিক আছে? সে 9, 10, 11, 12 সবার ক্ষেত্রেই বিরাট কিছু চেঞ্জ কোনোদিনও হবে না, কারণ এই জিনিসগুলোই থাকবে, নাম চেঞ্জ হবে ঘুরিয়ে ফিরিয়ে, আর কিছু না, ঠিক আছে? সো সবার প্রথমে আমি টপিকগুলোর নাম বলবো, সেই টপিকগুলোর কোরেসপন্ডিং বইগুলোর কথাও ডিসকাস করব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস, একটু সবার নাম কতজন আছে, জয়েন হয়েছে কতজন, কতজন জয়েন হয়েছে? 5 জন জয়েন হয়েছে। আচ্ছা, একটু নিজেদের নাম আর কি কোথা থেকে একটুখানি নিজের ইন্ট্রোডাকশন দিতে পারিস, মানে জাস্ট ফর নর্মালি, প্রথম ক্লাস যেহেতু আজকে, একটু জানা বোঝা করা তো ভালো, যে কে কোথা থেকে, নাম কি, আর কিসের জন্য 9, 10-এর জন্য অ্যাপিয়ার হচ্ছিস না 11, 12-এর জন্য, সেটা জানাটা একটু দরকার। তোরা চ্যাটে লিখতে পারিস নিজেদের নাম।
একজন তো আগেই স্টুডেন্ট ছিল, সুদীপটাকে আমি চিনি, কারণ ও আগেও এসএলএসটির ব্যাচে ছিল, তো সুদীপটাকে আমি চিনি। বাকিরা যারা নতুন আছিস, নিজেদের নামগুলো একটু বল, আর কোথায় বাড়ি, অ্যান্ড কিসের জন্য, কোন এক্সামটার জন্য অ্যাপিয়ার হচ্ছিস, 9-10-এর জন্য নাকি 11-12-এর জন্য, সেটা একটু জানার দরকার। একটুখানি লিখে ফেল, দেন আমি স্টার্ট করবো সিলেবাস নিয়ে ডিসকাশন অ্যান্ড কী কী বই লাগবে। স্যার আমি সন্তোষ ব্যানার্জি, 9-10-এর জন্য। ওকে ওকে সন্তোষ, ওকে। আর কে আছে? আই এম ফ্রম কলকাতা, শিথির মোড়, সীমা মান্না। ওকে, ক্লাস 11-12, আচ্ছা। ওকে ওকে, সুদীপ্তাকে আমি জানি কারণ ও আগেই ব্যাচে ছিল। ওকে, সো আর কেউ আছে? তা না হলে আমি স্টার্ট করব, সিলেবাস স্টার্ট করব। ওকে, সুদীপ্তা 9-10 জানি। ওকে, দেন আমি স্টার্ট করছি। সপু শ্যামত, মেদিনীপুর। ওকে, লেটস স্টার্ট। আমরা সিলেবাস নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? প্রথমে সিলেবাস অ্যান্ড তার করেসপন্ডিং বই বা আমরা কিভাবে এগোতে পারি জিনিসগুলো, সেটা নিয়ে ডিসকাশন করার খুব দরকার, ঠিক আছে? টোটাল 100 মার্কসের এক্সাম, টাইম হচ্ছে 1 hour 30 minutes টাইম। তো সেখানে কি কি আছে? আচ্ছা, আমি সবাইয়ের জন্য দুরকমভাবে বুকের গাইডেন্স দেবো, ঠিক আছে? যারা 11-12-এর জন্য পড়ছিস তাদের জন্য বুকের গাইডেন্স একরকম থাকবে, মানে, আর 9-10-এর জন্য তাদের জন্য একরকম থাকবে, ঠিক আছে? সো আই হোপ ইটস ভিজিবল সবার কাছে, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে এখানে ফার্স্ট যে টপিকটা আছে, ফার্স্ট যে ইউনিটটার কথা এরা বলেছে, দ্যাট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স। সেটা কি? ক্লাসিক্যাল মেকানিক্স। এবার এই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে অনেকগুলো সাব টপিক আছে। ক্লাসিক্যাল মেকানিক্স তো আর মানে একটুখানি জিনিস না, এটা অনেক কিছু নিয়ে তৈরি, মানে অনেক কিছু সাব টপিক আছে এর মধ্যে। এই সাব টপিকগুলো কি কি, যেটা ওরা লিখেছে, অ্যান্ড এটার জন্য 9-10-এর স্টুডেন্টরা কি বই ফলো করতে পারিস, আর 11-12-এর যারা আছিস তারা কি বই ফলো করতে পারিস, সেটা নিয়ে বলছি। এর মধ্যে ওরা যেটা বলেছে সেটা কি কি আর আছে বলেছে, ফার্স্ট বলেছে নিউটনস ল অফ মোশন আছে। সেকেন্ড কি বলেছে, মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল। সিঙ্গেল পার্টিকেল, আর হচ্ছে রোটেশনাল মোশন, অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে গ্র্যাভিটেশন। নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে কি কি আছে? নিউটনস ল অফ মোশন, মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল, রোটেশনাল মোশন আর গ্র্যাভিটেশন। এবার এখানে একটা জিনিস ধর, কিছু কিছু টপিক যেগুলো এখানে উল্লেখ নেই কিন্তু সেগুলো আমাদেরকে জানতেই হবে। যেমন যেমন ক্লাসিক্যাল মেকানিক্স জানতে গেলে আমাদের একদম যে বেসিক যে জিনিসগুলো জানতে হবে, বেসিক রিকোয়ারমেন্ট টপিক যেগুলো যেগুলো এখানে লেখাই নেই কিন্তু তাও আমাদেরকে জানতে হবে। কেন? কারণ ওইগুলো যদি না জানি তাহলে আমরা এই টপিকগুলো বুঝতেই পারবো না অনেক ক্ষেত্রে। কি কি টপিক, বেসিক রিকোয়ারমেন্ট কি কি টপিক আছে যে কোনো টপিক বোঝার জন্য, সেটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যানালাইসিস। ওকে, কেউ কিছু বলতে চায়? হ্যাঁ হ্যাঁ, সীমা বল। হ্যালো। হ্যালো। ওকে, এই দুটো টপিক আমাদের সবার প্রথমে শিখতে হবে, এই দুটো টপিক আমাদের শিখতেই হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন না? আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য।
আমাদের স্ট্র্যাটেজিটা থাকবে হচ্ছে এরকম, আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? একদম আমি ধরে নিচ্ছি বহুদিন সবাই সাবজেক্টের সাথে থেকে ডিট্যাচ, আমি সেই ধরেই এগোচ্ছি, সাবজেক্টের সাথে থেকে ডিট্যাচ আমাদের একদম বেসিক থেকে তৈরি করতে হবে, একদম বিল্ডিং ব্লক বেসিক থেকে শুরু হয়ে অ্যাডভান্স অবধি আমরা যাব। আমাদের টার্গেট থাকবে এটা, যে আমরা যাব হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব, করে আমরা যাব হচ্ছে অ্যাডভান্স অবধি, ঠিক আছে? অ্যাডভান্স অবধি যাব আমরা। এবার বক্তব্য হচ্ছে এটা আমাদের টার্গেট। এবার এখানে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর জন্য যারা 9, 10 আর 11, 12 যারা স্টুডেন্ট, যারা 9, 10 জন্য অ্যাপিয়ার করবে, তাদের জন্য মেন যে বইটা দরকার সেটা হচ্ছে 11 আর 12 যে ফিজিক্স বইটা আছে না, যে কোনো রাইটারের, ইউ ক্যান টেক এনি পাবলিশার্স, সেটা নিয়ে আমার কোনো মানে পার্সিয়ালিটি নেই, কোনো বায়াসনেস নেই, যে কোনো বই, যে কোনো বই, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি পাশে এই টপিকের জন্য বুকস, আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ বলে দিচ্ছি বুকসের জন্য, ঠিক আছে? এই টপিকের জন্য 11 অ্যান্ড 12 ফিজিক্স বই, বুকস ফর কাদের জন্য? এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ফর অল স্টুডেন্ট। যারা 9, 10 দিচ্ছি, 11, 12 দিচ্ছে, সবাই এটা পড়তে পারবে। সবাই এটা প্রথমে পড়া দরকার এই কারণে, কারণ এটা পড়তে গেলে বেসিক ক্লিয়ার হবে। দেন যারা 9, 10 জন্য অ্যাপ্লাই করছিস, তাদের এই বইটা 11, 12 বই পড়লেই এনাফ, এর বেশি আর কিছু লাগবে না। কিন্তু যারা 11, 12 জন্য অ্যাপ্লাই করছিস, তারা এক্সট্রা কিছু বই পড়তে পারিস, ইফ ওয়ান্ট, যদি মনে হয় যে হ্যাঁ টাইম আছে, আমি পড়তে চাই, দেন ইউ ক্যান রিড। তাহলে সেটাতে বেশি নতুন কিছুই হবে না, জাস্ট অ্যাকচুয়ালি কোশ্চেন প্র্যাকটিস বেশি দরকার, সেটাতে কনসেপ্ট আরো ভালো বিল্ড হবে। এই বইটা পড়তে পারিস, বা একটা বই হয় এবি গুপ্তা, এবি গুপ্তা ক্লাসিক্যাল মেকানিক্সের একটা বই আছে, ঠিক আছে? এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্সের একটা বই আছে গ্রাজুয়েশন লেভেলের, তো ইউ ক্যান ফলো দিস বুক, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট এটা না পড়লেও যদি কারোর মনে হয় না প্রচন্ড বেশি বার্ডেন হয়ে যাচ্ছে, দেন এইটুকুই হচ্ছে এনাফ, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম। নিউটনস ল অফ মোশন আছে, মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল আছে, রোটেশনাল মোশন আছে, গ্র্যাভিটেশন আছে। প্রত্যেকটা টপিকই খুব খুব ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি প্রচন্ড বেশি। এবার এইগুলো বোঝানোর জন্য আমাদের দুটো টপিক বেসিক রিকোয়ারমেন্ট আছে, সেটা কি ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যানালাইসিস অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস, ঠিক আছে? অ্যান্ড কি আর বুকস কি কি লাগবে না, 11, 12 ফিজিক্সের বই পড়লেই হয়ে যাবে। আর যারা 11, 12 জন্য অ্যাপিয়ার করবি, তাদের জন্য এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্সের একটা বই হয়, সেই বইটা পড়লেই এনাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা সবাই নোট ডাউন করছিস কি? যদি নোট ডাউন হয়ে যায় দেন বলিস, তাহলে আমি এটা মুছে দেবো। সবার নোট ডাউন ডান? আই হোপ ডান। দেন আমি পরের ক্লাসে পরেরটাতে যাচ্ছি, পরের টপিক কি আছে। সেকেন্ড যেটা আছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে কি কি আছে না, ফার্স্ট আছে হচ্ছে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। দেন আছে হচ্ছে সারফেস টেনশন, দেন হচ্ছে ভিসকোসিটি। সেম এটার জন্য কোন বইটা ফলো করলে হবে? এটার জন্য 9, 10 বইটা ফলো, এই 9, 10 বলছি কেন, 11, 12 যে ফিজিক্স বইটা আছে সেটা ফলো করলেও হবে। এবার এখানে যারা ক্লাসিক্যাল মেকানিক্সের যে বইটা বললাম, তারা এই টোটাল ক্লাসিক্যাল মেকানিক্সের যে বইটা এবি গুপ্তা বললাম, 11, 12 যারা অ্যাপিয়ার করছিস, তারা এবি গুপ্তার ক্লাসিক্যাল মেকানিক্সটাতেই এইগুলো আছে। এটাতেই এগুলো আছে। এটা হচ্ছে যারা 11, 12 জন্য অ্যাপিয়ার করবি, বাকি 11 আর ক্লাস 12 যে ফিজিক্স বুকস আছে, সেটা মোর দ্যান এনাফ। হলো, দ্যাট ইজ সেকেন্ড। থার্ড কি আছে? থার্ড ইউনিট ইজ ভাইব্রেশন অ্যান্ড ওয়েভস।
ভাইব্রেশন অ্যান্ড ওয়েভসের মধ্যে আমাদের আছে হচ্ছে সাব ইউনিট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। দেখা যাচ্ছে তো? ওকে, সিম্পল হারমোনিক মোশন, দ্যাট ইজ কল্ড SHM। ওকে, দেন হচ্ছে general wave equation, so that is wave actually, and last is vibration of string. নাম এটার জন্য কি কি বই ফলো করা দরকার? এটার জন্য মেন যারা 9-10 এর জন্য অ্যাপিয়ার করছিস, ফর 9-10 কোন বই ফলো করতে হবে? ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 ফিজিক্স বুকস, অ্যান্ড যারা 11-12 তারা তো এটা ফলো করবেই, তার সাথে অ্যাড করছি যে একটা বই। আচ্ছা, এই 11-12 এর যে বইটা আমি বলছি সেটা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য অপশনাল, তুই পড়তেও পারিস, না পড়তে পারলে কিন্তু এই বইটা মাস্ট। এই 11-12 এর বইটা হচ্ছে মাস্ট, এটা আমাদের সবার জন্য লাগবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে বি ঘোষের একটা বই পাওয়া যায়, অন সাউন্ড অ্যান্ড ওয়েভ, সেই বইটা খুব ভালো। আর একটা হচ্ছে ডি চট্টোপাধ্যায়ের, অ্যাকচুয়ালি রাইটার হচ্ছে চট্টোপাধ্যায় রক্ষিত, দরকার নেই ওটা, দরকার নেই চট্টোপাধ্যায় রক্ষিত, দরকার নেই, বি ঘোষ পড়লেই হবে, এনাফ। ফোর্থ যে ইউনিটটা আছে সেটা কি? ফোর্থ ইউনিট ইজ হিট। হিটের মধ্যে কি কি আছে? ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, দ্যাট ইজ কেটিজি। দ্যাট ইজ কেটিজি। সেকেন্ড কি আছে? ইকুয়েশন অফ স্টেট, equations of state, and third is Brownian motion. এর জন্যও সেম, জাস্ট ক্লাস 11-12 এর বই, আর কিচ্ছু লাগবে না, এইটুকু পড়লেই হবে। হ্যাঁ, বাট দ্য থিং ইজ, এখানে যেহেতু থার্মোডিনামিক্স নেই, থার্মোডিনামিক্স আলাদা করে আছে, আমি সেটাতে বলছি, এটার জন্য জাস্ট 11-12 এর বইটা পড়লেই হবে, এটা আলাদা করে দরকার নেই। এই কটা হলো। নাও এটা যে ইম্পর্টেন্ট আর একটা টপিক আছে, দ্যাট ইজ থার্মোডিনামিক্স। এটার জন্য যারা 11-12 এর জন্য পড়বে তাদের জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুজনের জন্যই খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিকটা প্রচন্ড ভাস্ট কোশ্চেন আসে এখান থেকে, দ্যাট ইজ থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স থেকে প্রচন্ড ভাস্ট কোশ্চেন আসতে পারে, মানে কোশ্চেন করার জায়গা প্রচুর। থার্মোডিনামিক্সে কি কি আছে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল। সেকেন্ড হচ্ছে থার্মোডাইনামিক্স এন্ট্রপি, অ্যান্ড থার্ড হচ্ছে থার্মোডাইনামিক ফাংশন। ঠিক আছে, এই কটা টপিক আছে এর জন্য। দেখ, এই দুটো পার্ট, এই পার্টটা ক্লাস 11-12 এর বইটাতে পেয়ে যাবি। এন্ট্রপির বেসিক টুকু ক্লাস 11-12 এর ফিজিক্স বইটাতে আছে। বাট এই থার্মোডাইনামিক ফাংশন যেটা আছে, বা থার্মোডাইনামিক ফাংশন অ্যান্ড থার্মোডাইনামিক পোটেনশিয়াল একটা জিনিস আছে, এই থার্মোডাইনামিক পোটেনশিয়াল যেটা আছে সেটা যারা 9-10 দিবি তাদের মোস্ট প্রবাবলি লাগবে না, অ্যাজ পার মাই নলেজ ওটা লাগা উচিত না। ওটা হচ্ছে 11-12 এর জন্য, এই বইটার জন্য, এই হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স টোটালটার জন্য ফর 9-10 এর স্টুডেন্টরা ফলো করবি হচ্ছে জাস্ট ক্লাস 11-12 ফিজিক্স বুকস, এটাতেই পেয়ে যাবি, সমস্তটাই পেয়ে যাবি, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা 11-12 পড়বি তাদের জন্য এখানে পড়তে হবে হচ্ছে এবি গুপ্তা। এবি গুপ্তার একটা বই আছে, সেটা পড়তে হবে। এবি গুপ্তার কি বইটার নামই হচ্ছে কনসেপ্ট অফ হিট। ওয়েট,
এবি গুপ্তার একটা বই আছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের, সেটা। আচ্ছা, এই অবধি লেখা কি হয়েছে সবার? আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বল। ইজ ইট ডান? লেখা হয়েছে সবার প্রত্যেকটা সিলেবাসের জন্য? আমি ইন্ডিভিজুয়ালি বই বলছি এই কারণেই, তার কারণ যদি কারোর মনে হয় যে না আমি একটু বেশি করে পড়বো, বেশি করবো, সো ফর দ্যাট আমি প্রত্যেকটা টপিকের জন্যই বই বলে দিচ্ছি। অ্যান্ড লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? রেসপন্স কর, রেসপন্স কর, একটু রেসপন্স কর আমাকে। দেন তাহলে আমি পরের গুলোতে এগোবো। ওকে, তাহলে আমরা 5টা ইউনিট দেখে নিলাম। আর কি? আরো 4টে ইউনিট আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের সব থেকে ভয়ের জায়গা। সবাই এই পার্টগুলোতে এসে, এই যে ইউনিটগুলো বলছি এই ইউনিটগুলোতে এসে সবাই ঘাবড়ে যায়। দ্যাট ইজ অপটিক্স, তাই তো? অপটিক্সের মধ্যে কি কি আছে? জিওমেট্রিক্যাল অপটিক্স। আচ্ছা, এবার এখানে কোশ্চেন হচ্ছে, অপটিক্স দু রকমের পড়ানো হয়, ঠিক আছে? একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। এবার যে ফিজিক্যাল অপটিক্স কোন কোন পার্টটাকে বলে, আর জিওমেট্রিক্যাল অপটিক্স, এটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। প্রশ্ন হচ্ছে অপটিক্সের জন্য, অপটিক্স দুটো পার্টে ডিভাইডেড অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স। নাও দ্য কোশ্চেন ইজ কোনটা ফিজিক্যাল অপটিক্স আর কোনটা জিওমেট্রিক্যাল অপটিক্স? ফিজিক্যাল অপটিক্স হচ্ছে যেখানে আমরা ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করি, সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। আর জিওমেট্রিক্যাল অপটিক্স কোথায়? যেখানে আমরা লেন্স, আইপিসেস, মিরর এইসব নিয়ে ডিসকাশন করি, সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স। অ্যান্ড অপটিক্স পার্টটা নিয়ে স্টুডেন্টদের একটু ভয় থাকে, বাট আই উইল মেক ইউ ক্লিয়ার অল দিস থিং। তোদের কোনো কোশ্চেন থাকবে না, তোরা দেখে অপটিক্সের অঙ্ক করে দিবি ঠিকঠাক করে ক্লাস করলে। এটার জন্য 11-12 বই পড়লেই হবে। কিন্তু যদি কেউ ভাবে আর কি পড়বো, ফর 11-12 স্টুডেন্টের জন্য আমি একটা বই বলছি, মনে হলে পড়তে পারিস তোরা। সেটা হচ্ছে এক সেকেন্ড, ছিল, হ্যাঁ, বি ঘোষের একটা বই আছে অপটিক্সের, সেটা পড়তে পারিস, ঠিক আছে? 7 যেটা, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট স্টুডেন্টদের সব থেকে ভয়ের জায়গা। ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এর মধ্যে কি আছে না, এর মধ্যে হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, সেকেন্ড হচ্ছে ভ্যারিং কারেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটার জন্য 11-12 বই পড়লেই হবে, আর বাকি কোনো বই লাগবে না। আমি যা ক্লাসে করাবো প্রত্যেকটা নোট যদি তুই ক্লিয়ারলি লিখে রাখিস, দেন তোর আর কোনো বই লাগবে না। প্রত্যেকটা টপিকেই তাই, প্রত্যেকটা টপিকে যা ক্লাস করানো হবে সেই ক্লাস নোটগুলো যেন প্রপারলি থাকে। অ্যান্ড আফটার ক্লাস নোট আমাদেরকে, যেটা আমি বলে দিচ্ছি, আমি স্ট্র্যাটেজি নিয়ে একটা কথা বলবো যে কি কি করতে করতে হবে আমাদের। দেন হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে কি কি আছে? ইলেকট্রনিক্স আছে হচ্ছে পিএন ডায়োড, পিএন জাংশন। এবার এখানে একটা, এই সিলেবাসের কি একটা অদ্ভুত ব্যাপার কি জানিস তো, যেটা আমি বলছি। অ্যান্ড ওয়েট, ট্রানজিস্টার অ্যান্ড ইউজেস।
একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে এখানে লেখা আছে সাবজেক্টের মধ্যে, মানে কেন সিলেবাসটা ভাস্ট কোন জায়গায় দেখে মনে হচ্ছে খুব ছোট, দেওয়া রয়েছে পিএন ডায়োড আর পিএন জাংশন, রাইট? দ্য থিং ইজ, এবার পিএন জাংশন যদি কোনো স্টুডেন্টকে বুঝতে হয়, তাকে পিএন জাংশনটা আসছে কোথা থেকে, তাকে সেমিকন্ডাক্টর অবশ্যই বুঝতে হবে। যদি সে সেমিকন্ডাক্টর না বোঝে তাহলে এই পিএন জাংশন আর পিএন ডায়োড বুঝবেই না, কারণ সেমিকন্ডাক্টর থেকেই এই পিএন জাংশন জিনিসটা আছে, কিন্তু সেমিকন্ডাক্টর সিলেবাসে নেই। কিন্তু তুই যদি এবার সেমিকন্ডাক্টর না পড়ে থাকিস তাহলে তুই পিএন ডায়োড কিচ্ছু বুঝতে পারবি না, না কিছু বুঝতে পারবি না, কোনো ফর্মুলা মুখস্থ রাখতে পারবি বা ফর্মুলা বুঝতে পারবি। সুতরাং সেমিকন্ডাক্টর অটোমেটিক্যালি এটার জন্য পড়তেই হবে। দ্য থিং ইজ দিস। আর 9 নম্বর কি আছে? 9 নম্বরটা হচ্ছে খুব, এই কটা, এই লাস্ট যে 4টে পার্ট বললাম, মানে এই লাস্ট আমি কোন কোন পার্ট বলছি যেগুলো সব থেকে বেশি স্কোরিং, সেগুলো সব থেকে বেশি স্কোরিং। এটা হচ্ছে মডার্ন ফিজিক্স। লোকজনের শুনে মনে হতে পারে তোদের হয়তো এটা খুব বিরক্তকর লাগে, এই পার্টগুলো, এই লাস্টেই যে 4টে আমি লিখলাম। আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টের সব থেকে বিরক্তকর জায়গা এটা। দ্যাট ইজ বোর্ডস থিওরি আছে। আচ্ছা, এটার জন্য কোনো বই দরকার নেই, যা ক্লাস নোট করাবো দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আর 11-12 বই দেখলেই হবে। এক্স রে, মোজলে ল, ব্র্যাগ ডিফ্র্যাকশন, and last is radioactivity alpha beta gamma. Alpha beta gamma rays. So here it is, the syllabus is done. এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এটার জন্য কোনো কিছুই দরকার লাগবে না, আমি যা ক্লাসে করিয়ে দেবো সেটা এনাফ। দ্যাট ইজ আওয়ার হোল সিলেবাস। সিলেবাস আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার বক্তব্য হচ্ছে আমরা কিভাবে এগোবো বা স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, যে স্যার তাহলে আমরা এগোবো কিভাবে। সিলেবাস তো এত বড় দেখতে পেলাম, আমাদের হাতে টাইম হচ্ছে 6 মাস, 6 থেকে 7 মাস। মানে সেপ্টেম্বরে পরীক্ষা হলে সেপ্টেম্বরে তো আর নতুন করে কিছু পড়া সম্ভব না। পরীক্ষার 15 দিন আগে, 15 থেকে 20 দিন আগে নতুন কিছু পড়তে নেই, সো ওটা পসিবল নয়। তো এই সিলেবাসের মধ্যে আমাদের তাহলে যারা এই সিলেবাসের মধ্যে আমরা এগোবো কি করে, কিভাবে করলে আমাদের সব থেকে অল্টারনেটিভ কারেন্টের আগে হচ্ছে ভ্যারিং কারেন্ট। ওকে, তো এই সিলেবাস আমরা কিভাবে এগোবো, কিভাবে অ্যাপ্রোচ করলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো, অ্যান্ড আমাদের সব থেকে বেশি কাজ হবে কনসেপ্ট ক্লিয়ার করে। ফার্স্ট হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, দেন তারপরে আমাদের প্রবলেম করব। যত আমরা বেশি প্রবলেম করব তত আমরা বেশি ভালো মার্কস তুলতে পারবো। কারণ প্রবলেম প্র্যাকটিস যদি প্র্যাকটিস না থাকে, মানে প্রবলেম করা যদি প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করা খুব চাপ হয়ে যাবে। তো আমাদের মেন কাজ হবে কি, কনসেপ্ট ক্লিয়ার করা, করে হচ্ছে মোস্ট অফ দ্য বেশি, যত বেশি প্রবলেম করতে পারবো সেটাই আমাদের লাভ। অ্যান্ড আর একটা জিনিস এখানে আমি বলে রাখি, এটা যেন কখনোই ভাববি না যে শুধু ফর্মুলা মুখস্থ করে নেব, বা জিনিসটা শুধু ফর্মুলা মুখস্থ করে নেবো, কোনো ডেরিভেশন দেখবো না, কোথার থেকে আসছে জানবো না। এবার জাস্ট ইমাজিন কর যে এই 9খানা তোদের টপিক আছে, এই 9খানা থেকে কতগুলো ফর্মুলা হতে পারে বা কতগুলো জিনিস তোকে মাথায় রাখতে হতে পারে। এবার সেই জিনিসটা কি, নর্মাল সময় ধর একটা টপিক আমি পড়াচ্ছি তখন মনে হচ্ছে যে এই টপিকটা খুবই সহজ, এটা আমি আরামসে করে দিতে পারি। কিন্তু যখন এক্সামের দিন, যখন 9টা টপিক মাথায় নিয়ে যখন এক্সাম হলে যাবি, তখন কি মনে হয় যে এই এতগুলো ফর্মুলা মাথায় ঠিকঠাক করে থাকবে? কখনোই না। সুতরাং মুখস্থ করতে হবে এই ভাবনাতে নয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ার করে কি করতে হবে আমাদের, যাতে আমরা অঙ্কগুলো করতে পারি বা প্রবলেম ডিসকাস করতে পারি, প্রবলেমগুলো সলভ করতে পারি। তো সবার প্রথমে যেটা করতে হবে, ফার্স্ট কাজ যেটা হবে তোদের হবে ক্লাস যেন খুব ভালো করে অ্যাটেন্ড হয়। সেই ক্লাসের যেন একটা প্রপার ক্লাস নোট তৈরি হয়। ক্লাস নোট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস নোট যেন তৈরি হয়। অ্যান্ড ক্লাসের নোট, আমি প্রত্যেকদিন ক্লাসের পরবর্তী কিছু অঙ্ক করাবো, দেন আমরা কিছু ডিপিপি সলভ করব। কি করব? ডিপিপি মিনস ডেলি প্র্যাকটিস, সেটা আমরা কিছু প্রবলেম সলভ করব রেগুলার বেসিসে।
আর তারপরে যে কাজটা করবো দ্যাট ইজ মেক শর্ট নোট। শর্ট নোট বলতে কি, শর্ট নোট বানাতে হবে, দেন সেটা রিভিশন, অ্যান্ড তারপরে হচ্ছে টেস্ট দিতে হবে। এই হচ্ছে আমাদের প্রসেস, আমাদের এইভাবে এগোনো উচিত। ক্লাস করে প্রত্যেকে ক্লাস নোট বানাবি, নিজে হাতে ক্লাস নোট বানাবি। এটা নয় যে ঠিক আছে আমি তো অনলাইনে সবাই দেখছি, বাড়িতে বসে বসে তুই শুয়ে শুয়ে বসে যেখানে যেভাবে বুঝি ক্লাস দেখ, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট দ্য প্রবলেম ইজ যে সেই ক্লাসটা যেন ক্লাস নোটটা বানানো থাকে। ক্লাস নোট লিখলি, তার করেসপন্ডিং অঙ্ক যেগুলো করানো থাকলো, বাড়ির কাজ যেটা হোমওয়ার্ক থাকলো সেটা ডিপিপি ডেলি প্র্যাকটিস সেট করে নিলি। তারপরে ওই টপিকের উপরে শর্ট নোট। শর্ট নোট মানে কি, শর্ট নোট হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধুমাত্র নিজের জন্য থাকবে, যে আমি যেন নিজে বুঝতে পারছি এরকম ব্যাপার। হচ্ছে ধর পরীক্ষার সময় তুই ধরে নে তোর এরকম 9টা টপিকের জন্য 9টা খাতা তৈরি হলো, রাইট? তুই পরীক্ষার আগের দিন 9টা খাতা পড়ে যাওয়া ইজ ইম্পসিবল, বা 9টা খাতা রিভাইজ করে যাওয়া ইম্পসিবল। তখন কি করতে হয়, তখন হচ্ছে শর্ট নোটগুলো করতে হয়। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি শর্ট নোট হিসেবে কোনো একটা টপিকের বলছি, যে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের আমি যদি কথা বলি, ঠিক আছে, যে আমি আমার একটা টপিক পড়ালাম যে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এই টপিকটা আমি পড়ালাম। তাহলে এই টপিকের শর্ট নোট কেমন হবে? শর্ট নোটের মেন জিনিস হচ্ছে সরি, শর্ট নোটের মেন জিনিস হচ্ছে যেখানে শুধুমাত্র তুই বুঝতে পারলেই হবে, তোর শর্ট নোট ইজ অনলি ফর ইউ, নিজের বোঝার জন্য। সেখানে কি করলি, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখে রেখে দিলি। কি থাকবে, ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে রাখা থাকলো, ইম্পর্টেন্ট ফর্মুলা লেখা থাকলো, এটা একটা থাকলো। আর কি থাকলো না, আর থাকলো হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। বা কি কনসেপ্ট, কি মানে হচ্ছে কোনো একটা অঙ্ক ধরে না, যে কোনো, এবার প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক লিখলি। অঙ্ক যদি প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক থাকলো, সেই অঙ্কটা অ্যান্সার করার থেকেও ইম্পর্টেন্ট, অ্যান্সার লেখা থাকলেও সেখানে যেন কনসেপ্ট লেখা থাকে, কনসেপ্ট অফ প্রবলেম। যেই প্রবলেমের জন্য আমি কি কনসেপ্ট ইউজ করেছি বা কিভাবে আমার সলভ হয়েছে, সেই কনসেপ্ট লেখা থাকবে। তাহলে কি হবে না, যখনই তুই আর কি থাকবে, যে শর্ট শর্ট কনসেপ্ট কিছু লেখা থাকবে। আমি যে কোনো টপিকের জন্য বলছি, শর্ট নোট বানানোর জন্য এইটা হচ্ছে আমার মেন কাজ। তো মানে কন্টেন্ট অফ শর্ট নোট, আমি শর্ট নোট কি সেটাই আমি বোঝাতে চাইলাম। এটা শর্ট নোট কিভাবে বানাবো বোঝা গেল। সেখানে কি থাকবে, এই জিনিসগুলো থাকবে, ইম্পর্টেন্ট ফর্মুলা থাকবে, তার সাথে কনসেপ্ট অফ প্রবলেম। প্রত্যেকটা প্রবলেম ধরে নে থার্মোডাইনামিক্স থেকে তো 10টা প্রবলেম, মানে 10টা প্রবলেম বলতে 10টা টাইপের প্রবলেম। তো 10টা টাইপের প্রবলেম তুই লিখলি, একটা টাইপ লিখলি, আচ্ছা এই অঙ্কটা এইভাবে সলভ হয়, যেন কনসেপ্টটা মাথায় থাকে, এই কনসেপ্টে সলভ হচ্ছে, এই কনসেপ্টগুলো যেন মাথায় থাকে সেটা। আর তারপরে শর্ট কিছু কনসেপ্ট, মানে ধরুন ছোট ছোট একটা কিছু নোট, ছোট ছোট ফুট নোট যেগুলো থাকে, সেই নোটগুলো তুই লিখে রাখলি। তাহলে কি হবে, ধরুন টোটাল একটা তোর থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে তোর একটা 50 পাতা বা 60 পাতা, তারও বেশি, মানে একটা 100 পাতার একটা খাতা তৈরি হলো। সেই খাতাটা তুই 20 পাতার মধ্যে সামারাইজ করে দিলি, 20 থেকে 30 পাতার মধ্যে সামারাইজ করে দিলি। তাহলে এক্সামের সময় তোকে 100 পাতা রিভাইজ করতে হচ্ছে না, তোকে ওই 20 থেকে 30 পাতা যেটা তুই তৈরি করলি, ওই 30 পাতা রিভাইজ করলেই তোর পুরো জিনিসটা র্যাপ আপ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমাদের এগোতে হবে, দ্যাট ইজ দ্য অনলি প্রসেস। তাহলেই সিলেকশন পসিবল, আদারওয়াইজ কিন্তু সিলেকশন পসিবল নয়। বোঝা গেল? এই অবধি আই হোপ সবার কাছে ক্লিয়ার, আই হোপ সবার কাছে ক্লিয়ার, আই হোপ এই অবধি সবার কাছে ক্লিয়ার। দেন এবার বল, তোদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে তোরা চ্যাটে লিখে বলতে পারিস, বা ওখানে দেখবি হ্যান্ড রেইজের অপশন আছে, যদি মুখে বলতে চাস তাহলে সেভাবে বলতে পারিস। অ্যান্ড ওয়ান মোর থিং, ক্লাসে শুধুমাত্র রোবটের মতো প্লিজ বসে থাকিস না। তার কারণ যদি তুই ইন্টারাক্টিভ না হোস তাহলে তোরই প্রবলেম হবে, এটাই আমি বলতে চাইছি। যত বেশি ইন্টারাক্টিভ হবি, যত বেশি কোশ্চেন করবি, যত বেশি কথা বলবি, তত বেশি ইন্টারাকশন হবে, ক্লাস এনগেজিং লাগবে, নিজের কনসেপ্ট ক্লিয়ার হবে, সমস্ত ক্ষেত্রেই ভালো। আর লজ্জা পেয়ে পড়াশোনা হয় না, ঠিক আছে? সুতরাং দ্যাট ইজ দ্য থিং। নাও টেল মি, এই অবধি কারোর কোনো ডাউট, কোনো কোশ্চেন, কেউ যদি কিছু বলতে চায়। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি, প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড লাইভ ক্লাস, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা, যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করিস, মানে একটা লাইভ ক্লাস যদি 2 ঘন্টার একটা লাইভ ক্লাস, ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি,
লাইভ ক্লাস যদি তুই 2 ঘন্টার লাইভ ক্লাস তোর 2 ঘন্টায় শেষ করতে, মানে যখন লাইভে তুই করবি 2 ঘন্টাতেই শেষ হবে, কিন্তু তুই যখনই ওই ক্লাসটা রেকর্ডিংয়ে করতে যাবি, তুই ওই 2 ঘন্টার ক্লাসটা মাঝখানে এতবার পজ করবি, আর এত মানে এই সমস্যা ওই সমস্যা, যা একটু পজ করে চলে আসি, ঘুরে আসি, এই কাজটা করে আসি, এই করতে করতে একটা 2 ঘন্টার ক্লাস শেষ করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। সো যাই হয়ে যাক না কেন, এটা যেন মাথায় থাকে যে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তার কারণ লাইভ ক্লাসে যতটা ইন্টারাক্টিভ হয়, রেকর্ডের সময় তখন কোনো কিছু ইন্টারাকশন মনে হয় না অতটা। সেই জন্য লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করিস, সব থেকে ভালো সেটা। আর আর রেকর্ডেড ক্লাস জমা হয়ে গেলে কি সমস্যা হয়, আর একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, যে রেকর্ডেড ক্লাস যদি, মানে লাইভ ক্লাস যদি মিস হয়ে গেল, তুই রেকর্ডেড ক্লাস একদিনের ক্লাস মিস হয়ে গেল, ভাবলি আর একটাই তো ক্লাস, 2 ঘন্টার ক্লাস, আরামসে টুক করে বসে দেখে নেবো। ওই একটা করতে 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 কতগুলো ক্লাস জমা হয়ে যাবে, মানে ওই ইটস এ লুপ, কোনোদিনও পূরণ হয় না। মানে আই ক্যান গ্যারান্টি, যদি কেউ রেকর্ডেড দেখা শুরু করতে থাকে, এবার তারপরে যদি তার উপর যা বোঝা বাড়বে, বোঝা বাড়তে বাড়তে কোনোদিনও সে কোপ আপই করতে পারবে না নতুন ক্লাসগুলোর সাথে। তো সেই জন্যই আমি বলছি, ট্রাই টু অ্যাটেন্ড দ্য লাইভ ক্লাস। লাইভ ক্লাস অ্যাটেন্ড কর, তাতে অনেক সুবিধা। তোর নোট কোথাও মিস গেলে তুই তখন পরে গিয়ে রেকর্ডেড দেখে লিখে নে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে লাইভ ক্লাস, এটা খুব দরকার। ঠিক আছে, ওকে। এবার বল, কারোর কোনো ডাউট, কারোর কোনো কোশ্চেন, যা কিছু আছে টেল মি। স্যার ক্লাস কি শুধু স্যাটারডে হবে? আচ্ছা, এই রুটিনের ব্যাপারটা ম্যাম উইল ইনফর্ম ইউ, ঠিক আছে? ম্যাম জানিয়ে দেবেন ক্লাস কি কি বার হবে না হবে, শি উইল টেল ইউ। বাট এই সিলেবাস নিয়ে আপাতত ফোকাস করে, এই সিলেবাস এই জায়গাগুলোতে। এখানে কারোর কোনো ডাউট আছে, কোনো কিছু কিছুতে কোনো প্রবলেম আছে কি বল, বা কোনো কোশ্চেন? আচ্ছা, আমাকে একটা কথা বল। আহ, মোটামুটি আমি এইভাবে ধরে নিয়ে এগোচ্ছি যে আমি একদম বেসিক থেকে স্টার্ট করব, একদম বেসিক থেকে। মানে ধরে নিচ্ছি সাবজেক্টের সাথে বহুদিনের সবার কোনো চর্চা নেই, সুতরাং সেই জন্য আমি একদম বেসিক থেকে স্টার্ট করব। ঠিক আছে? তো আজকে আমি ভেবেছি তোদের ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে, তা আমি ভেবেছি আজকে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার বা ইলাস্টিসিটি যে টপিকটা আছে সেখান থেকে স্টার্ট করব, ঠিক আছে? ইউনিট 2। আচ্ছা, আমাদের মোটামুটি টার্গেট থাকবে, আমি বলে দিচ্ছি, বিফোর আগস্ট, বিফোর আগস্ট, মানে বিফোর আগস্ট ইন দ্য সেন্স, মানে আমি বলতে চাইছি আগস্টের ওই 15-20 তারিখ, 20 তারিখ অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্স 20 আগস্ট থেকে 25 আগস্ট, এই টাইমের মধ্যে উইল কমপ্লিট আওয়ার সিলেবাস। ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আর যারা 11-12-এর জন্য আছিস তাদের একটা কথা আমি বলেই দেই, মানে তোরা এখানে যারা আছিস তাদের জন্য আরেকটা কথা, সেটা হচ্ছে তোরা রেলওয়ের যে টিচারের ফর্মটা বেরিয়েছে সেটা কেউ ফিল আপ করেছিস? যারা 11-12-এর জন্য কেউ কি ফিল আপ করেছিস? রেলওয়ে টিচারের জন্য কেউ ফিল আপ করেছিস? যদি না করে থাকিস, 11-12 যারা আছিস, 9-10-এর জন্য সিটেট লাগছে, দ্যাটস এ থিং। বাট যারা 11-12-এর জন্য আছে তারা ডু ফিল আপ, ফিল আপ করে দে, ফিল আপ কর। তার কারণ ফিজিক্স ইজ সেম, ফিজিক্স ইজ সেম, সুতরাং এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্সটা হবে। আমি করেছি, আচ্ছা, এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্সটা হবে, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ভ্যালুয়েবল থিং। এক্সামে বসার এক্সপিরিয়েন্সটা খুব দরকার। আচ্ছা, ওয়ান মোর থিং, আমরা ক্লাসের মাঝে মাঝে, ক্লাসের মাঝখানে আমরা কিছু জিনিস ডিসকাস করবো। আমরা আমরা এই জিনিসগুলো করব সেটা আমি বলে দিচ্ছি। আমরা কিছু প্রিভিয়াস ইয়ার সলভ করব। সেটা কিসের? এনভিএস এর প্রিভিয়াস ইয়ার, কেভিএস এর প্রিভিয়াস ইয়ার, 3 হচ্ছে ইএমআরএস এর প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ারগুলো আমরা সলভ করব, ঠিক আছে? এখানে কেমন স্ট্যান্ডার্ডের কোশ্চেন এসছে, কি এসছে, এই জিনিসগুলো আমরা সলভ করব। সো আমরা এইভাবে এগোবো। তো আজকে এই অবধি, আই হোপ সিলেবাস নিয়ে আমরা কিভাবে এগোবো সেটা নিয়ে কারোর কোনো ডাউট নেই আর। আচ্ছা, সীমার এছাড়া বাকি আর কারোর কোনো বক্তব্য? যদি কোনো বক্তব্য থাকে আমাকে বল, দেন তাহলে আমি টপিক স্টার্ট করব। আজকের ইন্ট্রোডাকশন ক্লাস যেটা, এর এতক্ষণ আমি ইন্ট্রোডাকশন দিলাম,